আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। সবার মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের 18তম সংশোধনী করা হবে। সভাপতি আরও জানান, এ লক্ষ্যে গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন অংশীজনদের মতামত নেবে কমিটি। তিনি বলেন, আলোচনার জন্য সময় এবং অংশীজনদের নামের তালিকা আজকের বৈঠকে নির্ধারিত হবে। এ সময় বিরোধী দল কমিটিতে সদস্যদের নাম দেবে বলেও আশা করেন তিনি। তবে বিরোধী দল নাম না দিলে সদস্যদের লিখিত মতামত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। দর্শক, জাতীয় সংসদ ভবনের সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আপনার কাছে বৈঠকের সবশেষ কি তথ্য আছে? ধন্যবাদ পুনম। এই একটু আগে বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠকটি সকালবেলা শুরু হয়েছিল। বৈঠকটি শুরু হয়েছিল কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য যে সদস্য যারা রয়েছেন সরকার দলীয় তারা, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে এই বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা এই সংসদে অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকটিতে আসলে আজকে যেটি নির্ধারিত করা হয়েছে যে জুলাই সনদের আলোকে সংবিধানের যে 18তম সংশোধনীটি হবে সেখানে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মতামত গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে জুলাই আন্দোলনে যারা জড়িত ছিলেন সকল ছাত্র, সেখানকার শিক্ষক, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, বিচারপতি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, রাজনীতিবিদ, তাদের সাথে আলোচনা করা হবে। একই সাথে শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কেমন সংবিধান চান সেসব বিষয় কিন্তু জানতে চাইবে সরকার এবং তাদের আলোকেই জুলাই সনদ যেটি রয়েছে সেটির আলোকে সংবিধান সংস্কার করা হবে বা সংশোধন করা হবে। কমিটিটির নাম হচ্ছে সংবিধান সংশোধনী কমিটি। সেই হিসেবে এই সংশোধনীর ক্ষেত্রে অংশীজনদের মতামত সবারটাই নিয়ে সংবিধান সংশোধন করা হবে এমনটি বলেছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। এছাড়াও আইনমন্ত্রী তার ব্রিফিংয়ে যেটি বলেছেন কিছুক্ষণ আগে যে বিরোধী দলকে তিনি আহ্বান জানিয়েছেন এই কমিটিতে নাম দেওয়ার জন্য। যদি তারা নাম না দেন সেক্ষেত্রে কমিটির লিখিত মতামত গ্রহণ করা হবে। এছাড়াও যে কোনো পর্যায়ে যদি বিরোধী দল তাদেরকে তাদের 5 জন সদস্যের নাম দেয় সেক্ষেত্রে তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। আজকে যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে কারা এই আলোচনা যেটি অনুষ্ঠিত হবে এই সংশোধনীর ব্যাপারে কারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা একটা প্রস্তুত করার কথা রয়েছে এবং একই সাথে তারা দিনক্ষণ যেটি রয়েছে সেটি নির্ধারণ করেছেন এই বৈঠকে। আগামীতে আবারও এই কমিটির সভা অনুষ্ঠিত হবে, তবে কবে নাগাদ এই কমিটি প্রতিবেদন প্রকাশ করবে এই সংক্রান্ত বিষয়ে আসলে কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। যেটি বলা হচ্ছে যে সরকার বদ্ধপরিকর জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য এবং এক্ষেত্রে জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো কিছুই করা হবে না। যাদের মতামত দেওয়া হয়েছে তাদের সেই মতামতগুলোও সম্মান দেখানো হবে। এছাড়াও নতুন করে যারা রয়েছেন তাদের সবার কথাও কিন্তু শুনতে চায় এই কমিটি এবং তারই আলোকে বাংলাদেশের সংবিধানের 18তম সংশোধনী করা হবে। তো আমার কাছে সংসদ ভবন থেকে ছিল এই সবশেষ তথ্য। হ্যাঁ ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টার মাইন্ড নয় বলে জানিয়েছেন জামাত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সিরডা মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার বিদায়কে যারা মিরাকল বলছেন তারাই ভাগ বাটোয়ারায় ব্যস্ত। শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের সম্মিলিত আত্মত্যাগের ফলে আন্দোলন সফল হয়েছে বলেও জানান তিনি। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, 1 ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান এটি হবে অবশ্যই
চরম নিমক হারামি হবে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামীকাল সকালে জাদুঘরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিদ্বেষমূলক না হলে প্রচার করা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। দুই প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না, বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কিনা দেখেন না, আগে 5 তারিখ আসুক না, আমরা 6টা 7টা পর্যন্ত ওয়েট করে দেখি না। তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। রক্তাক্ত 4 আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাণহানির দিনগুলোর একটি। দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের এই দিনে জুলাই অভ্যুত্থান ঘিরে সহিংসতায় নিহত হয় শতাধিক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিহতের সংখ্যা ছিল প্রায় 150। ক্ষমতা ধরে রাখতে শেষ মরণ কামড় দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এদিনই সময় এগিয়ে ঘোষণা করা হয় 5 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। মনির হোসেন তুপুর রিপোর্ট। ছাত্র জনতার চলমান আন্দোলনে 4 আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। তবে এত প্রাণহানির পরও আন্দোলন থেমে থাকেনি। ফার্মগেটে গুলিতে নিহত হন আন্দোলনকারী গোলাম নাফিস। রক্তাক্ত সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে দেশি বিদেশি গণমাধ্যমে, যা আন্দোলনের অন্যতম প্রতীকী চিত্রে পরিণত হয়। একটা মায়ের জন্য তো এটা যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আয়োজন, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিক্সাতে পড়ে আছে। এত মানুষকে হত্যার পরও কমেনি আন্দোলনের গতি। দাবি আদায়ে ছাপিয়ে পড়ে সবাই। শুধু রাজধানী নয়, নরসিংদী, ফেনী, রংপুর সহ অন্তত 20টি জেলায় সহিংসতার ঘটনায় একদিনেই শতাধিক প্রাণ ঝরে যায়। হাসপাতালগুলোতে একের পর এক আহত ও নিহতদের নিয়ে আসা হয়। তারপরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে শুরু করেন। এদিকে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এদিন রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। তবে একদিন পরেই পরাজয় মেনে নিতে হয় তাদের। আন্দোলনের সমন্বয়করা কর্মসূচিতে পরিবর্তন এনে 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের
মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পরদিন 5 আগস্ট লাখো মানুষের ঢল নামে ঢাকায়। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের সেই রক্তাক্ত 4 আগস্ট আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আদালতের আদেশ অমান্য করে ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ চলছে। ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো আঞ্চলিক চাপে নেই। তথ্য উপদেষ্টা আরও বলেন, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বিদ্যুতের ভোতরে বিলের সমাধান পেতে বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 5 আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরাসরি বক্তব্য দেবেন বলে প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয়ে থাকা কোনো বিদেশির সেদেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। তারপরও বাংলাদেশে আলোচনা চলছে শেখ হাসিনার কর্মসূচি ঘিরে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে তার অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তা প্রচার করলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাজনৈতিক ইস্যুতে আঞ্চলিক চাপে নেই সরকার। ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশল নেবে না। শেখ হাসিনাকে ধরে আনতে কাজ করছে সরকার। তিনি দেশে এলেই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। ডাক্তার জাহেদ বলেন, টমেটো কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ পড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। কৃষি মন্ত্রণালয়, আপনারা জানেন, কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। বর্ষার এই সময় প্রতি বছর এটা হয়, আমাদের কাঁচামরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়, সবজির দাম একটু বাড়ে। তো টমেটো এবং কাঁচামরিচ আমদানির জন্য পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় বাজারে কাঁচামরিচের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি জানান, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে না সরকার। তিনি চাইলে দেশে এসে আইনি প্রতিকার নিতে পারবেন। তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি প্রতিবেশী দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এটেন বাংলা জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এই মন্তব্য করেন তিনি। আর কোনোভাবে যাতে ফ্যাসিস্ট ফিরে আসার পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অনুষ্ঠানের সঞ্চালক, এটেন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন জেমস হামিদ। আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এবারের অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আলোচনায় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের উপর চালানো নিপীড়নের কথা তুলে ধরেন। মুক্ত জগৎটা কত কাঙ্ক্ষিত এবং কত সুন্দর। এক প্রশ্ন জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্টানবাজি ছাড়া আর কিছু নয়। আপনি কেন রাজনীতিটা করতে আসবেন আবার এই দেশে, আবার মায়ের বুক খালি করার জন্য? হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর জনগণ যে আস্থা রেখেছে সেটি রক্ষা করে দেশ গঠন এখন বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। এবারও বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে জনাব তারেক রহমানকে বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে এক মুহূর্তের জন্য ভাবে নাই। অনুষ্ঠানের সঞ্চালক, এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আবারও ফ্যাসিবাদের জন্ম হোক, এমন রাজনীতি যেন এদেশে আর ফিরে না আসে। এখানে ছাত্র, শিক্ষক, কৃষক, নারী, শ্রমিক, সকল মানুষের, বৃদ্ধ, আবাল বনিতা এবং একটি গৃহবধূরও কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল। সে অংশগ্রহণের মধ্যে দিয়ে
কোনো একক ব্যক্তির বা একক দলের বা একক কোনো কৃতিত্বের এখানে নয়। এখানে ছাত্র জনতা সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ তাদের 17 বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফল হিসাবে কিন্তু আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমে বিদায় করতে পেরেছি। দেশের অর্থনীতি গতিশীল ও শক্তিশালী রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন অর্থনৈতিক সংস্কার, উন্নয়ন প্রকল্প, উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারে নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও জানান হুইপ। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেমস হাবিম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জুলাইয়ের চেতনা কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো অপশক্তির বিশৃঙ্খলা সৃষ্টির সক্ষমতা নেই। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার, বিরোধী দলসহ সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। নিজেদের মধ্যে বিভেদ ও ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ গোলাম নাফিজের সমাধিস্থলে গাছের চারা রোপণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেখতে দেখতে আজ 2 বছর পার হয়ে গেল। আমার নাফিজকে আমি করে পাঠিয়ে দিছি। এই সরকারের কাছে, দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, আমরা আশা নিয়ে বেঁচে আছি, অন্তত যেন একটা বিচার, ন্যায্য বিচার, ন্যায় ইনসাফ পাই। জুলাইয়ের ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরুক, আমরা কোনোভাবে প্রত্যাশা করতে চাই না জুলাইয়ের চেতনা বৃথা যাক। জুলাইয়ের চেতনাকে বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনা হচ্ছে আমাদের মুক্তির আন্দোলন। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি এবং আমরা 24 শেষে মুক্তির আন্দোলন করেছি। মুক্তির সংগ্রাম এবং মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিজম জন্ম না হয়, সে কারণের জন্য যারা সরকারে রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, যারা তরুণদের দল রয়েছে, তাদের মধ্যে ছোটোখাটো বাহাস যাতে কোনোভাবে এই ফ্যাসিবাদী ঐক্যের ফাটল ধরাতে না পারে, সেদিকে কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুড স্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এই সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানির পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। সকালে রাজধানীতে তিতাস গ্যাসের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার নীতি চালু করার দাবি জানান তারা। অন্যদিকে সিএনজি গ্যাসের সংকটের মধ্যে আবারও বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজির এলপিজির দাম সিলিন্ডার প্রতি বেড়েছে 70 টাকা। এতে সব শ্রেণীর ব্যবসায়ীদের পাশাপাশি বিপাকে পড়েছেন সিলিন্ডার ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গ্যাসের এই চরম সংকটের মাঝে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। মফস্বলের পাশাপাশি রাজধানীতেও তীব্র সংকট। তপ্ত গরমে দীর্ঘ সময় গ্যাসের লাইনের ক্লান্তি শেষ হতে না হতেই শুরু হয় বিদ্যুতের জন্য নতুন অপেক্ষা। ঘন্টা যাবত লাইনে আইসা কেবল নজল ঢুকাইছি, ঢুকানোর পরে 1 মিনিট হইব বা মেবি 1.5 মিনিটের মধ্যে আবার গেছে কারেন্ট। এখন তো মনে করেন আরো 1 ঘন্টা বসে থাকতে হবে লাইনে এসে। মনে করেন হঠাৎ বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য আবার অনেকক্ষণ আমাদের ভোগান্তি, কতক্ষণ লাগে বলতে পারি না। এদিকে সিলিন্ডারের দাম বৃদ্ধি ভোক্তাদের ওপর চাপ বাড়িয়েছে বহুগুণ। বিক্রেতারা বলেন, প্রতি মাসে নিয়ম করে সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে গ্রাহক হারাচ্ছেন তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র, মাঝারি সহ সব শ্রেণীর ব্যবসায়ীরা। কিছু তো 200 টাকা বাড়ছে, কিছু আবার 90 টাকা 80 টাকা বাড়ছে। 12 কেজিতে আপনার প্রায় 70 টাকার মতো বাড়ছে। গভর্নমেন্ট দেখাচ্ছে 1 তারিখ থেকে, কিন্তু বাড়ছে তো আরো 1 সপ্তাহ আগে।
কাস্টমার ছুটে যাচ্ছে আর কি। অনেক আগে যেমন 100% থেকে এখন 35%-এ চলে আসছে বেচা কিনে। সিলিন্ডারের দাম তো গ্যাসের মাসের দাম আরো বাড়ছে। আগে নিচে 1500, 1600, এরপর নিতে আছে 1700, আরো সামনে আরো বাড়বো বলে। চলা যায় এমনি, গ্যাসের দাম বাড়ে 1800-নে 1600-নে, আগে মতো আমাদের বেচা কিনা নাই। এদিকে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভৌতিক বিল এবং চুলা ও যানবাহনে গ্যাস সরবরাহে অদক্ষ ব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এ সময় গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার নীতিমালা চালু করার দাবি সহ 14 দফা দাবি জানান তারা। ঢাকার আশেপাশে সমস্ত জায়গাতে গ্যাসে ভুক্তভোগী, সিলিন্ডারের গ্যাসের দাম আকাশচুম্বী। এসবের দাম বৃদ্ধি করার কথা শুনানি করে আমরা লক্ষ্য করেছি, নামকা স্তর থেকে শুনানি করে বারংবার গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানো হয়। 24 ঘন্টা গ্যাস সার্ভিস না দেয়া পর্যন্ত বিল না নেয়ার আহ্বান জানান তারা। সংকট সমাধানের নামে জনগণের ওপর নতুন করে বিল চাপানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর গ্যাস সংকটের খবর রাখছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, গ্যাস সংকট নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ পুনম। আপনাকে জানিয়ে রাখি যে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যে গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, এই সংকটের কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এখানে যারা গাড়ি চালক যারা রয়েছেন, গণপরিবহন যারা চালাচ্ছেন তারা, এবং একই সাথে যারা প্রাইভেট কারের যারা গ্রাহক যারা রয়েছেন, সবাই বলা চলে ভোগান্তির মধ্যে পড়েছেন। যারা যানবাহন নিয়ে এই তীব্র সংকটে চরম ভোগান্তির মধ্যে তারা রয়েছেন গেল 2 সপ্তাহ ধরে। তবে শুধু এই যানবাহনই নয়, আমাদের যে শিল্প কলকারখানাগুলো রয়েছে, সেই শিল্প কলকারখানাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারার কারণে তাদের যে রপ্তানি যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রায় ব্যাপক ক্ষতির মুখে হয়তো তাদের পড়তে হবে। কেননা তাদের যে নির্দিষ্ট যে সময় রয়েছে পণ্য রপ্তানির জন্য, সেই সময়ে তারা পণ্য সরবরাহ করতে পারবেন না। একদিকে যেমনটা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, সেই সংকটের পাশাপাশি বলা চলে বিদ্যুতেরও সমস্যা দেখা দিয়েছে। সেই সব কিছু মিলিয়ে এখন ব্যবসায়ীদের মুখে এখন চিন্তার ভাঁজ পড়েছে। তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান করার জন্য। আমরা এখন বর্তমানে রয়েছি এখানে যে কানাডা বাংলা যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে যেমনটা সকাল 10টা নাগাদ এই স্টেশনে আমরা যেটা দেখেছি গ্যাসের প্রেশার ছিল 100-র মতন, তবে সেই প্রেশার এখন নেমে এসেছে 70-এ। এখানে যে সিএনজি যারা চালক যারা রয়েছেন তাদের সাথে অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এখানে সর্বোচ্চ তাদের 100 টাকার মতন গ্যাস তারা পাচ্ছেন, অনেকে 20 থেকে 25 টাকার মতন গ্যাস পাচ্ছেন। তবে এই মূলত গ্যাসের এই প্রেশার না থাকার কারণে এই সমস্যার জন্য তারা প্রতিনিয়ত অপেক্ষা করছেন। তবে এই প্রেশার না থাকার কারণে পর্যাপ্ত গ্যাস তারা পাচ্ছেন না। শুধু এই সিএনজি ফিলিং স্টেশনটি নয়, রাজধানী জুড়ে এবং রাজধানীর আশপাশে যত ফিলিং স্টেশন রয়েছে, অধিকাংশ ফিলিং স্টেশনেরই পর্যাপ্ত প্রেশার নেই। জি পুনম, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সব শেষ। তপু, আপনাকে ধন্যবাদ। এইদিকে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন ও শিল্প কারখানা সর্বত্রই গ্যাসের জন্য হাহাকার। নগর জুড়ে চরম বিপাকে মানুষ। দিনে তো বটেই, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি, যার প্রভাব পড়ছে নগরের স্বাভাবিক যান চলাচলে। বিঘ্নিত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের প্রতিবেদন। দিনে তো দূরের কথা, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। আগ্রাবাদ, হালিশহর, জামালখান কিংবা চাঁদগাঁও, চট্টগ্রাম নগরের প্রায় সব এলাকার নিত্যদিনের চিত্র এখন একই। বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস না থাকায় প্রতিদিনের রান্না নিয়ে চরম বিপাকে হাজার হাজার পরিবার। গৃহিণীদের অভিযোগ, গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ছে। কয়দিন গ্যাসের খুব প্রবলেমে আছি। আজকে 10 দিন প্রায় আমাদের চিটংয়ে টোটালি গ্যাস, কোনো জায়গায় গ্যাস নাই। যা হয় কাছে একটু অনেক কম, আগুনের পরিমাণ অনেক কম হয়, আমাদের লাকি চুলাতে রান্না করে খাইতে হয়। রাতের 1টা বাজে আসে, সকাল থেকে বাচ্চারা কিভাবে চলবে, কিভাবে খাবে, খানার জন্য ছেলেরা মানে কান্নাকাটি করে।
বাসাবাড়ির গণ্ডি পেরিয়ে গ্যাস সংকটের প্রভাব এখন নগরের রাজপথেও। কদমতলী সহ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে এখন গাড়ির দীর্ঘ সারি। 6 থেকে 7 ঘন্টা ধরে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কালকে রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনা খানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। ফিলিং স্টেশনগুলোর এই দীর্ঘ লাইনের কারণে নগরের ব্যস্ততম প্রধান সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। অন্যদিকে সময় মতো গ্যাস না পাওয়ায় সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের। আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি ঠিকমতো পাচ্ছি না। তারপরও 2-1টা যা পাই ওরা বলতেছে মানে রেটটা অনেক বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পরিবহন ও শিল্প উৎপাদন। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা না গেলে এই সংকট শুধু জনজীবন নয়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনীতিতেও বড় ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ 8 মাস 14 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে 4টি মরিচ বোঝায় ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কেজিতে 30 টাকা দাম কমেছে। সকালে যে কাঁচা মরিচ 280 টাকা দরে বিক্রি হয়েছে তা 30 টাকা কমে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এই দাবি অস্বীকার করেছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানের সামনে এটি শেষ সুযোগ। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন। এদিকে ইরানি বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের বিরোধিতা করে ওয়াশিংটনকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। এই অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনীকে মারাত্মক ঝুঁকি ও প্রাণহানির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজা এক্সকে দেয়া এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত স্কোয়াড নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ দল। ডারউইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন 2 পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। গোড়ালি কাঁধের চোট সামলে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। আর কাফ মাসলের চোট কাটি স্কোয়াডে ফিরেছেন লিটন দাস, যদিও এখনও পুনর্বাসন প্রক্রিয়ার উপরই নির্ভর করছে তার প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়া। তাসকিনের সিলেকশনও নিশ্চিত নয়। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13 আগস্ট মাঠে গড়াবে 2 দলের প্রথম টেস্ট, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।